ভিডিওটা শুরু করার আগে দুইটা ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের দেখাবো। আপনারা দয়া করে ক্লিপগুলো দেখবেন মনোযোগ দিয়ে, তারপর পুরো ভিডিওটা দেখবেন, তারপর মন্তব্য করবেন। কারণ হাফ ভিডিও তো দেখে চলে গেলেন, একটুখানি দেখে চলে গেলেন, তারপরে আইসা একটা মন্তব্য করে দিলেন, সেটা কিন্তু ঠিক না ভাই। দেখেন, আমার কথা যদি যুক্তি না থাকে বলেন, আর যদি যুক্তি থাকে সাপোর্ট করেন। প্রথমে একটা ভিডিও দেখি আমরা। লাকি আক্তারদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, অন্তত মানুষ যাতে তাদেরকে চিনে রাখে। রাস্তায় নামলেও এবং আমাদের পুলিশকেও বা অন্যান্য সবাইকে সতর্ক থাকতে হবে, তারা কোনো না কোনো ফর্মে স্যাবোটাজ করতে নামছেন। তারা চাইছেন কোনো একটা সমস্যা তৈরি হোক, যে সমস্যাটা তারা বেচবেন ভারতীয় পত্রিকাগুলোর কাছে, তারা সেগুলো সারা পৃথিবীতে বেচার চেষ্টা করবেন যে বাংলাদেশে এটা। এই ভিডিওতে উনি বললেন যে লাকি আক্তার সম্পর্কে নেগেটিভ কথা, লাকি আক্তারদের আমাদের খেয়াল রাখতে হবে, লাকি আক্তাররা ভালো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে মনে করেন এই ভিডিওটা শেষ হয়েছে যখন দিয়েছে তার 7 ঘন্টা পরে, এগুলো গতকালকের ঘটনা, যার 7 ঘন্টা পরে উনি আরেকটা ভিডিও করেছেন, লাকি আক্তারকে গ্রেফতারের দাবি কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন? যদি তা না হয়ে থাকে, গতকালই রাতে, গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে, তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে, সেটা কেন? লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি। এটা অত্যন্ত ভুল একটা দাবি, অন্যায় একটা দাবি। এখন ঘটনাগুলা কি বলবো ভাই, আসলে কি মানুষ পাগল হয়ে গেছে না ব্যবসার জন্য করে? প্রথমে উনি একটা ভিডিও করলো, বর্বর লাকি আক্তার কেন মাঠে, এবং পরবর্তীতে 6 ঘন্টা পরে করলো লাকি আক্তারকে গ্রেফতারের দাবি কেন। মানে উনি প্রথম বললেন লাকি আক্তার দোষী, লাকি আক্তারের সাজা হওয়া উচিত। 6 ঘন্টা পরেই লাকি আক্তারের কোনো জাদুর কাঠি তার কপালে লাগছে, উনি তার কথাবার্তা বদলে দিলেন, বললেন লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে কেন। যিনি বলছেন তাকে আপনারা চিনেন, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, অত্যন্ত সুন্দর করে কথা বলেন, কথায় কথায় ইংরেজিতে কিছু শব্দ ব্যবহার করেন যা শুনলেই মনে উনি অত্যন্ত শিক্ষিত। উনি কিন্তু ডক্টর মানে কিন্তু ডাক্তার ভাববেন না, ওই যে মেডিসিনের কেউ না, উনি ডক্টর মানে পিএইচডি করছেন। আমি অনেক ঘাটাঘাটি করে বুঝতে পারলাম না, কোথাও লেখা উনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন, বা এগ্রিকালচার কলেজ থেকে পিএইচডি করছেন। আবার কোথাও লেখা উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে করছেন, কোথাও লেখা উনি বনজ শিল্প নিয়ে করছেন, কোথাও লেখা অ্যাকচুয়ালি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে করছেন। মানে চ্যাট জিপিটি এক কথা বলতেছে, গুগল এক কথা বলতেছে। যাকে সেটা বড় বিষয় না, উনি পিএইচডি করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার কথাবার্তা বোঝা যায়, উনি অত্যন্ত সুন্দর করে কথা বলেন, এবং ওনার ভঙ্গিমাটা টোটালি আলাদা। যে কোনো উপস্থাপকের চেয়ে ওনার কথা বলার ঢং, ওনার কথা বলার ভাষা, ওনার উচ্চারণ, ওনার বাচনভঙ্গি 1 নম্বর। মানে যতগুলো এই পলিটিক্যাল অ্যানালাইসিস করেন ভদ্রলোক আছেন, তার মধ্যে মিস্টার জাহিদ প্রথম সারির একজন। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। প্রথম দিকে ওনার খুব ভিডিও দেখতাম, কিন্তু ইদানিং দেখি না। কেন দেখি না জানেন? উনি মনে হয় একটা প্রফেশন নিয়ে ফেলেছেন, যে সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, একটা ভিডিওতে যদি মিনিমাম 50,000 ভিউ হয়, তাহলে গড়ে পড়তে মাসে যে 2-2.5 লক্ষ টাকা ইনকাম করা যায়, মানে $2,500 পাওয়া যায়। এটা আমরা বুঝি। এটা উনি একটা ব্যবসা হিসেবে নিয়েছেন, বা এটাকে উনি একটা প্রফেশন মানে চাকরি হিসেবে নিয়েছেন। এর বাইরে উনি বিভিন্ন টক শোতে যান, ওখানে তার ইনকাম আছে, এবং অসম্ভব পপুলার উনি। ওনার অনেক ফ্যান ফলোয়ার আছে। কিন্তু ইদানিংকালে দেখি ভাই ওনার খুব গালাগালি করে, যে এইখানেই দেখলাম গালাগালি করে আর রাখে নাই, যদিও উনি প্রায় স্বীকার করেন আমাকে গাল বন্ধ করেছে। জাহিদ সাহেব, আপনি যেন এত শিক্ষিত মানুষ, আপনি গালমন্দ খাওয়ার মতো কাজ করেন কেন? এই যে সকালে উঠে বললেন লাকিকে হ্যান করা উচিত, ত্যান করা উচিত, 6 ঘন্টা পরে এইসব দিতেছেন লাকিকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি আপনারা কেন করছেন? এটা মানবাধিকার লঙ্ঘন। মানুষ গালি দিব না ভাই, বলেন? আপনাকে তো আমরা অত্যন্ত শ্রদ্ধা করি,
কারণ আপনার মতো উপস্থাপক, আপনার মতো অ্যানালিস্ট এই দেশে দরকার আছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা বলো, এই ভদ্রলোক কিন্তু শেখ হাসিনার আমলেও প্রচণ্ডভাবে শেখ হাসিনার বদনাম করছেন দেশে থেকে। অনেকে তো বিদেশ থেকে করে, উনি কিন্তু দেশে ছিলেন, করছেন। তার প্রতি একটা শ্রদ্ধা অনেক মানুষেরই আছে। এই সরকার যখন আসলো তখন উনি মোটামুটি নিউট্রাল ছিলেন। ওনাকে একটা কোনো কমিটিতে বোধহয় দেওয়া হয়েছিল এই সরকার থেকে, যে কমিটিটা খুব একটা অ্যাক্টিভ না বা উনি যান না। এরপর থেকেই ওনাকে দেখা গেছে চান্স পাইলে উনি এই সরকারের পেছনে কথা বলে সরকারের বদনাম করে বেড়ান। আমি আগে একটা ভিডিও করছিলাম, মাসুদ কামাল সাহেবরে যেন উপদেষ্টা বানানো হয়। আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি এই জাহিদ সাহেবকে উপদেষ্টা বানাই দেন। জাহিদ সাহেবের সেই কোয়ালিটি আছে, বিকজ ইজ এডুকেটেড পার্সন, একটা পিএইচডি করা মানুষ, তার মতো মানুষের বুদ্ধি অনেক বেশি, এবং উনি একটা কিছু দিতে পারবেন রাষ্ট্রকে। ওনার এই সমস্ত জ্ঞান বুদ্ধি, ওনার প্রজ্ঞা সবাই সেই ইউটিউবে ঢালতেছে 2-2.5 লাখ টাকার জন্য। এইটার থেকে বোধহয় সরকার তাকে নিস্তার দিয়া সরকারি জায়গায় যদি একটা দিয়ে দেয়, তাহলে সরকারের বদনামটাও কম হবে। কারণ উনি তো কারণও করলে বদনাম করেন। উনি সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন। এটা তো আমি একটা প্রমাণ এরকম দিলাম, এরকম বহু প্রমাণ আছে যে উনি এক জায়গায় স্টেডি থাকতে পারেন না। মানে উনার কথা হলো ভিডিও বানাইতেই হবে, ভিডিও বানাইতেই হবে, সেটা যে টপিকসই হোক করুক। কিন্তু জাহিদ স্যার, আপনি এমন কোনো ভিডিও করেন না যেটা মানুষ পছন্দ করেন। আপনি মানুষের নার্ভ বুঝতে হবে তো। এই যে ভিডিওটা আপনি সকালে করছেন, আপনি এত প্রশংসা পাইছেন, 6 ঘন্টা পরে যখন করছেন, যে দেখছেন একবার ঘুরে দেখে আসেন তো, প্রায় 700-800 কমেন্ট আসছে। 700-800 কমেন্টের মধ্যে 700-800 কমেন্টের প্রত্যেকটাই আপনাকে গালাগালি করছে। এখন আমরা দর্শকদের বলতে পারেন এরা কিছু বোঝে না, এরা যদি বুঝতো তাহলে এইভাবে বলতো না। কারণ আমি জানি, আমি যা বলছি আমি সত্য বলছি, বলতেই পারেন। দর্শকরে ভুল বোঝান আর ভালো বোঝান, দর্শকের তো একটা রাইট আছে কথা বলার। আপনার যেমন আছে, দর্শকের আছে না, সে তার অনুভূতি ব্যক্ত করছে। আপনি যেমন আপনার অনুভূতি ব্যক্ত করেন এক একটা ভিডিওতে, সে কখনো একে ভালো বলেন, আবার ঘন্টাখানিক পরে একে খারাপ বলেন। আপনি তো বলেন, আপনাকে তো কেউ বাধা দেয় না। ঠিক তেমনই দর্শকের একটা হিউম্যান রাইট আছে, যে তাই চাইছে তাই বলতে পারে। যদিও এমন করে গালাগালি করে আপনাকে আপনাকে বেশ মানে ভদ্রভাবে ভালো অপমান করছে, আপনি একটু দেখে আসা উচিত। এই লাকি আক্তার জাদুর কাঠি নিয়ে নাইমা গেছে ভাই। জাহিদ সাহেবের কপালে তো ছোঁয়াইছেই, কপালে ছোঁয়াইছে না, ঘাড়ে ছোঁয়াইছে না, বুকে ছোঁয়াইছে না, কোন জায়গায় ছোঁয়াইছে জানি না। 6 ঘন্টার মধ্যে জাহিদ সাহেবরে পোল্ট্রি খাওয়াই দিছে। শুধু তাই না, বিবিসি নামে যে চ্যানেলটা আছে, ঘুরে দেখে আসেন, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার যেটা বাংলায়, ওইখানেও লাকি আক্তারকে বেশ প্রোটেকশন দেওয়া হচ্ছে। লাকি আক্তারকে বলা হচ্ছে যে লাকি আক্তার ইজ অন দ্য রাইট ওয়ে। শুধু বিবিসি না, টিবিএস নামে একটা চ্যানেল আছে, সেইখানেও লাকি আক্তারের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেই ইন্টারভিউয়ে ইনে বোঝানো হয়েছে যে না, লাকি আক্তারকে এইভাবে সাজা দেওয়া উচিত না। কারণ লাকি আক্তার তো সেই পুলিশের ঘটনাটাই ছিল না। পুলিশকে যখন আঘাত করা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িতে স্মারকলিপি যাওয়ার জন্য যে দলটি গিয়েছিলেন, সেই দলে লাকি আক্তার ছিলেন না। তবু তাকে কেন এইভাবে ধরা হচ্ছে, বা তার সম্পর্কে কেন ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল হচ্ছে। কিন্তু ওনারা এইটা মিন করেন নাই সেইখানে যায় যে ওইখানে ছিল না লাকি আক্তার, সত্য। কিন্তু ওই দিন রাত্রেবেলায় উনি একটা মশাল মিছিল করেছেন, এবং উনি 15 তারিখে শাহবাগে সবাইকে ডাক দিয়েছেন। বন্ধুরা, দেশের যে সার্বিক পরিস্থিতি, তাতে পুলিশের যে ভূমিকা, এখন প্রশংসা আপনারা করতেই পারেন। এই যে ঘটনাটা ঘটিয়েছে, সেখানে লাকি আক্তার না হোক, লাকি আক্তারের দল বা লাকি আক্তারের অনুসারী, এরা যে ঘটনাটা ঘটিয়েছে, এখানে পুলিশের কোনো দোষ আপনি খুঁজে পাবেন না। আপনি যে সমস্ত ভিডিওগুলো একটু সুন্দর করে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন ওরা গেছে ন্যাচারালি প্রধান উপদেষ্টার বাড়ি একটা প্রোটেক্টেড এরিয়া, ওখানে 144 জারি আছে, ওখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, ওখানে আপনি দল বেঁধে যেতে পারেন না। স্মারকলিপি দেওয়ার জন্য আপনার এভরি রাইট আছে। আপনাকে আটকিয়েছে পুলিশ সেই ব্যারিকেডের মধ্যে। পুলিশ বলছে যে আপনারা স্মারকলিপি দিতে যেতে পারবেন, কিন্তু সবাই যেতে পারবেন না। তখন সেখানে তারা সেই ব্যারিকেড ভেঙে ঢুকতে চেয়েছে, পুলিশ বাধা দিয়েছে, বাকবিতণ্ড হচ্ছে।
এর মধ্যে পিছন থেকে কিছু ছেলে পেলে পুলিশের গায়ে থুতু ফেলছে, পুলিশের হেলমেট ছিঁড়ে মারছে এবং বড় বড় ইট মারছে। তখন ওইখানকার যে এডিসি সাহেব ছিলেন উনি এটা দেখে উনি গেছেন, ওনাকেও হেনস্থা করছে। আরে ভাই কইরা লইলেন, পুলিশের গায়ে এইভাবে হেনস্থা করে ফেলাইছেন, পুলিশ কিছু করে? ওনার কাছে তো পিস্তল আছে, ঢুস করে মেরা দিলে কি তো করে নাই, কারণ পুলিশ একটা ট্রমার থেকে বেরিয়েছে, তারা চাইতেছে না তারা আবার আলোচিত হোক। তো তার গায়ের উপরে পড়ে যাওয়ার পরে উনি মাইর খাওয়ার পরে উনি সরে গেছেন, উনি যে স্বীকারোক্তি দিচ্ছেন, বলছে আমি পরিস্থিতি খারাপ থেকে সরে গেছি। পুলিশ কি সরে যায়? ওখানে থাকলে হয়তো ওনার মাথা আরও খারাপ হইতো। উনি নিজেকে কন্ট্রোল করে উনি ফায়ার টায়ার কিচ্ছু করেন, আঘাত করেন, উনি সরে গেছেন। এত বড় ঘটনাটা ঘটছে সেটা কিন্তু সেখানে, যাই হোক, এটা নিয়ে হয়তো এত আলোচনা হইতো না। সন্ধ্যাবেলায় লাকি আক্তার যে আবার মশাল মিছিল করে, এত বড় সাহস উনি কোত্থেকে পায়? আবার আপনারা বলতেছেন ছাত্ররা এই দাবি করছে, দাবি করবে না? হুকুমের আসামি করে তো আমরা দেখছি সাবেক প্রধানমন্ত্রীর হুকুমের আসামি করে জেলখানায় দিয়েছেন, উনি তো হুকুমের আসামি। উনি যদি হুকুমের আসামি না হয়, উনি তাহলে মাননীয় প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে গন্ডগোলটা দিনের বেলা হইলো, রাত্রেবেলা উনি কেন মশাল মিছিল করলেন? এবং সেখানে তিনি ডিক্লেয়ার দিলেন 15 তারিখে শাহবাগে আন্দোলন করা হবে। ওনাকে কেন ক্ষমা করা হবে? ওনাকে তো অ্যারেস্ট করা দরকার। ওনার অতীত সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। ওনার অতীত সম্পর্কে জানতে চাইলে আপনারা ওনার ফেসবুকে গেলেই টের পাবেন উনি কি কি কাজ করেছেন। সেই শাহবাগ আন্দোলন থেকে শুরু করে 24-এর এই আন্দোলন পর্যন্ত উনি এই বিবিসি বা টিভিসির একটা সাক্ষাৎকারে বলেছেন, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি ভূমিকা ছিল বিগত আন্দোলনের সময়, উনি স্পষ্ট তো বলে দিয়েছেন, হ্যাঁ আমি তো ছিলাম, আমাদের দলীয় যে সমস্ত প্রোগ্রাম ছিল আমি অমুক দিন ছিলাম, আমার দলীয় এই প্রোগ্রামের সময় আমি অমুক জায়গায় গেছি, আমার দলীয় এই প্রোগ্রামের সময় আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু ভাই উনার ফেসবুকে যে আমি দেখছি উনার কোনো অ্যাক্টিভিটি সেদিন ছিল না, সেই সময় ছিল না, একটি স্ট্যাটাস নাই যেটা সেই আন্দোলনের পক্ষে যায়। আপনারা ইচ্ছা করলে যা দেখতে পারেন। কাজে এই সমস্ত মানুষের অ্যারেস্ট হওয়াই দরকার। ছাত্ররা যে আন্দোলন করছে, ইনকলাব মঞ্চ যে আন্দোলন করছে, যারা সারা রাত এখনও বসে আছে ইয়াতে শাহবাগে, তাদের আন্দোলন ন্যায্য। সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার, কারণ এই যে ঘটনাটা হইল এটা ছোটোখাটো কোনো ঘটনা নয়, এর পিছনে লুকিয়ে আছে বিরাট ষড়যন্ত্র। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।